হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব বায়োমলিকুলসের সেকেন্ড পার্ট। আগের দিন আমরা বায়োমলিকুলস শেষ করেছিলাম কার্বোহাইড্রেট দিয়ে। আমরা বায়োমলিকুলস যখন শুরু করেছিলাম তখন আমরা বলেছিলাম যে বায়োমলিকুল মেনলি তিনটে আমরা পড়ব অবশ্যই। একটা হচ্ছে প্রোটিন, লিপিড, আর একটা বলেছিলাম কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট আমাদের পড়া হয়ে গেছে। কার্বোহাইড্রেটের মধ্যে আমরা কি কি পড়েছি? কার্বোহাইড্রেটের মধ্যে আমরা পড়েছি মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড আর পড়েছি পলিস্যাকারাইড। মনোস্যাকারাইডের মধ্যে আমরা দেখেছি CnH2nOn। অলিগোস্যাকারাইড যখন 2 থেকে 10টা মনোস্যাকারাইড একসাথে থাকছে, আর পলিস্যাকারাইড হচ্ছে যখন মোর দ্যান 10টা মনোস্যাকারাইড একসাথে থাকছে। তাহলে এইটা আমরা পড়েছিলাম বায়োমলিকুলসের কার্বোহাইড্রেট। আজকে আমরা যেটা পড়তে শুরু করব সেটা হচ্ছে লিপিড। প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করতে চলেছি সেটা লিপিড। লিপিডকে আমরা আর কি নামে ডাকি? যে শরীরে আমার কি জমা হয়েছে? ফ্যাট। লিপিডকে ফ্যাটও বলা হয়, যদিও লিপিড আর ফ্যাট কথাটা এক নয়। কিন্তু কেন বলা হয়? কারণ লিপিড হচ্ছে এস্টার অফ অ্যালকোহল। লিপিড হচ্ছে এস্টার অফ অ্যালকোহল। আর লিপিডের ইউনিট হচ্ছে ফ্যাটি অ্যাসিড। লিপিডের ইউনিট হচ্ছে ফ্যাটি অ্যাসিড, আর এই ফ্যাটি অ্যাসিড ইউনিটের তৈরি হচ্ছে এস্টার, তার সাথে থাকছে অ্যালকোহল। এই অ্যালকোহল জিনিসটা দুরকম হতে পারে, একটা হচ্ছে অর্গানিক অ্যালকোহল, একটা হচ্ছে ইনঅর্গানিক অ্যালকোহল। একটা হচ্ছে অর্গানিক আর নইলে হচ্ছে ইনঅর্গানিক। ঠিক আছে, এরপরে আমরা দেখব অর্গানিক ইনঅর্গানিকের পর। ইনঅর্গানিক অ্যালকোহল যেগুলো তোমরা জানো, সেটা অ্যালকোহল সাধারণত ইনঅর্গানিক কি অর্গানিক কি হয়। তাহলে এবার আমি চলে আসছি অ্যালকোহল। অ্যালকোহল জিনিসটা কি? অ্যালকোহল জিনিসটা হচ্ছে একটা OH গ্রুপ থাকবে, OH গ্রুপ থাকবে অ্যালকোহলে। অ্যালকোহল হচ্ছে অর্গানিক, অ্যালকোহলকে একটা নামে ডাকা হয় অর্গানিক অ্যাসিড। অ্যালকোহল হচ্ছে অর্গানিক অ্যাসিড। তাহলে একটু আগে আমি যে কথাটা বললাম তোমাকে, একটু আগে যে আমি জিনিসটা বললাম যে অ্যালকোহল এস্টার অফ অ্যালকোহল, লিপিড হচ্ছে এস্টার অফ অ্যালকোহল, আর লিপিডের ইউনিটটা কি? ফ্যাটি অ্যাসিড। তার মানে এখানে আমি এবার কি বলতে পারি? তার মানে ফ্যাটি অ্যাসিড প্লাস alcohol, or it is another organic acid is equal to লিপিড। তাহলে লিপিড হচ্ছে আমার দু রকমের অ্যাসিডের চেন, একটা ফ্যাটি অ্যাসিড, আরেকটা হচ্ছে অ্যালকোহল অর্গানিক অ্যাসিড। এই অ্যালকোহল কি
কি হয়, কোন অ্যালকোহলটা হয়? গ্লিসেরল। এই অ্যালকোহলটা হচ্ছে গ্লিসেরল। গ্লিসেরলের স্ট্রাকচার কি? নর্মালি আমরা যেটা জানি CH OH, CH2OH, CHOH, CH2OH। এটা হচ্ছে আমাদের গ্লিসেরলের স্ট্রাকচার। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি গ্লিসেরলের উপরে ডিপেন্ড করে ফ্যাটি অ্যাসিড কত রকম তার ভাগ করতে। টাইপ অফ লিপিড, depending on গ্লিসেরল। গ্লিসেরলে আমার স্ট্রাকচার হচ্ছে কার্বন, দুটো হাইড্রোজেন। যদি আমার ভ্যালেন্সি বা কার্বন ব্যালেন্সিংয়ে কোনো অসুবিধা থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে বা অফলাইনে আমাকে আমাদের ব্রাঞ্চে আমাকে জানাবে, তাহলে বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা মন দিয়ে দেখেছো কি দেখো। এটা হচ্ছে গ্লিসেরলের স্ট্রাকচার। এই গ্লিসেরলে আমার OH কটা গ্রুপ আছে? একটা, দুটো, তিনটে, তাই এটার নাম ট্রাই হাইড্রক্সি। আর এখানে কার্বন কটা আছে? একটা, দুটো, তিনটে, তাই তিনটে কার্বন থাকলে সেটাকে বলা হয় প্রোপেন। এই গ্লিসেরলটা যখন থাকছে, অথবা যদি আমার দুটো থাকতো, যদি আমার শুধু দুটো হাইড্রক্সি থাকতো তাহলে হতো আমার ডাই হাইড্রক্সি প্রোপেন। এর স্ট্রাকচার কেমন হবে সেটা তোমরা নিজেরা করে আমাকে জানাবে, অথবা হবে মোনো হাইড্রক্সি প্রোপেন। ট্রাই হাইড্রক্সি প্রোপেন, ডাই হাইড্রক্সি প্রোপেন, মোনো হাইড্রক্সি প্রোপেন, তিন ধরনের গ্লিসেরল হতে পারে। এই তিন ধরনের গ্লিসেরল দিয়েই আমার লিপিড তৈরি হতে পারে যদি সেটা ফ্যাটি অ্যাসিডের সাথে বন্ড ক্রিয়েট করে। বোঝা গেল? তাহলে ফ্যাটি অ্যাসিড আর তার সাথে থাকছে গ্লিসেরল। গ্লিসেরল তিন ধরনের হতে পারে, তার মধ্যে কত রকমের কতগুলো OH হাইড্রক্সি মলিকিউলটা বা রেডিকেলটা আছে। প্রথমেই আমি বললাম যে অ্যালকোহল মানে হচ্ছে OH থাকবে। কতগুলো থাকবে? তিনটে থাকতে পারে, দুটো থাকতে পারে, একটা থাকতে পারে। এই মোনোহাইড্রক্সি প্রোপেন যদি হয় তাহলে কি হবে? তাহলে সেটা এবার আমরা দেখি। তাহলে আমি দেখে নিচ্ছি মোনোহাইড্রক্সি প্রোপেন। স্ট্রাকচারটা একটু আঁকার চেষ্টা করা যাবে কি? চলো। তার সাথে চেন তৈরি করছে ফ্যাটি অ্যাসিড। এইটাকে আর লিপিড গ্রুপে বলা যেতে পারে, অবশ্যই লিপিড, কিন্তু এটাকে তখন আমি বলবো ওয়াক্স। তোমরা মোমবাতি জানো, তারপরে জানো যে মৌচাক, বি হাইভের মধ্যে বিজ ওয়াক্স থাকে, আমাদের কানের মধ্যে ইয়ার ওয়াক্স থাকে। এই সমস্ত ওয়াক্সগুলো এক ধরনের লিপিড, অবশ্যই লিপিড, কারণ জলে মেশে না। ওয়াক্স ক্যান্ডেলের মতো, অর্থাৎ এগুলো তোমার আগুন জ্বালাতে সাহায্য করছে। সো ওয়াক্স আর অয়েল বা ফ্যাট, ঘি, ডালডা, সর্ষের তেল, সাদা তেল, সানফ্লাওয়ার অয়েল আর মোম, এই সমস্ত কিছু কিন্তু পড়ছে লিপিডের মধ্যে।
তাহলে লিপিড আর ওয়াক্স মানে ফ্যাট, অয়েল আর ওয়াক্সের মধ্যে ডিফারেন্সটা কি? ফ্যাট, অয়েল আর ওয়াক্সের মধ্যে কেমিক্যালি ডিফারেন্স হলো, কেমিক্যাল কম্পোজিশনের দিকে ডিফারেন্স হলো, ওয়াক্স হচ্ছে মোনোহাইড্রক্সি প্রোপেন আর ডাইহাইড্রক্সি অর ট্রাইহাইড্রক্সি প্রোপেন যেটা, ট্রাইহাইড্রক্সি প্রোপেন যেটা, তার সাথে যখন ফ্যাটি অ্যাসিডের এস্টার হচ্ছে, ফ্যাটি অ্যাসিডের যখন বন্ডিং তৈরি হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ফ্যাট বা লিপিড। তখন আমরা সেটাকে বলছি ফ্যাট বা অয়েল। অয়েল আর ফ্যাটের মধ্যে আবার কি ব্যাপার? সেটা হচ্ছে ওদের ডিপেন্ডিং অন মেল্টিং পয়েন্ট, ডিপেন্ডিং অন দেয়ার মেল্টিং পয়েন্ট। তাহলে আমরা একটু প্রথম থেকে লিপিডের ব্যাপারটা একটু আবার রিভাইভ করে নিই জিনিসটা। তাহলে প্রথমে হলো আমার একদম লিপিড। লিপিডটা কি? লিপিড হলো ফ্যাটি অ্যাসিড আর তার সাথে অর্গানিক অ্যাসিড, বা অর্গানিক অ্যাসিডের আরেকটা নাম হলো অ্যালকোহল। অ্যালকোহলের গ্রুপ হচ্ছে OH, এর এস্টার। অথবা আমি বলতে পারি হেন্স ইট ইজ কল্ড এস্টারিফাইড। আচ্ছা, এটা আমরা পরে বলছি এই টার্মটা। এবার নেক্সট এস্টার। ফ্যাটি অ্যাসিডকে আমরা দুভাগে ভাগ করে দিচ্ছি। একটাকে বলা মানে লিপিডকে বলা হচ্ছে ফ্যাট বা অয়েল, আরেকটা হচ্ছে ওয়াক্স। ফ্যাট বা অয়েল লো মেল্টিং পয়েন্ট, মানে নর্মাল রুম টেম্পারেচারেই এটা লিকুইড অবস্থায় থাকে, এটা হচ্ছে হাই মেল্টিং পয়েন্ট। অর্থাৎ নর্মাল রুম টেম্পারেচারে এটা সলিড অবস্থায় থাকে, ডালডা, ঘি, এই জিনিসগুলো। ঠিক আছে? আচ্ছা, এটাকে বলা হচ্ছে লো মেল্টিং পয়েন্টকে বলা হচ্ছে অয়েল, এটাকে বলা হচ্ছে ফ্যাট। ফর এক্সাম্পল ঘি, ফর এক্সাম্পল মাস্টার্ড অয়েল, অলিভ অয়েল, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, এবার আমি কেমিক্যাল কম্পোজিশনে চলে যাই। কেমিক্যাল কম্পোজিশনে বলছে অ্যালকোহল মানে হচ্ছে গ্লিসেরল, এটা হচ্ছে ট্রাই হাইড্রক্সি প্রোপেন, বা এটা আরেকটা গ্রুপও এর মধ্যে থাকে ট্রাইহাইড্রক্সি প্রোপেন। আর ওয়াক্স হচ্ছে মোনো হাইড্রক্সি প্রোপেন। এটা হলো আমাদের লিপিডের ক্লাসিফিকেশন। তাহলে এইখানে যে আমরা অ্যালকোহল বা গ্লিসেরল, গ্লিসেরলের মানেই হচ্ছে সেটা হাইড্রোপ্রোপেন, প্রোপেন স্ট্রাকচার। তার সাথে আমার এবার সেখানে দুটো হাইড্রক্সি মানে দুটো হাইড্রক্সিল মলিকিউল থাকবে, OH থাকবে না তিনটে OH থাকবে না একটা OH থাকবে, সেটা ডিপেন্ড করছে আমার গ্লিসেরলের স্ট্রাকচারের, এবং তার উপর ডিপেন্ড করে আমরা লিপিডকে ভাগ করছি। এই হলো আমাদের লিপিডের বেসিক ভাগ।
অর্থাৎ ফ্যাট আর অয়েল আর ওয়াক্স। তাহলে এখন তোমরা বুঝে গেলে তোমাদের সামনে ওয়াক্স এটাও একটা লিপিড, ঘি ডালটা সেটাও লিপিড, তেল সেটাও কিন্তু লিপিডের মধ্যেই পড়ছে। তাহলে তিন ধরনের লিপিড, ডিফারেন্সটা কি? এদের দুজনের মধ্যে, তেল আর ঘির মধ্যে ডিফারেন্স হচ্ছে এদের মেল্টিং পয়েন্ট, আর ওয়াক্সের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচারটাই আলাদা। এরপরে আমরা চলে যাই লিপিডের অন্য, আর লিপিডের সেরকম ভাগের মধ্যে কিছু নেই। এরপর আমরা চলে যাচ্ছি লিপিডের নেক্সট লিপিড কে যদি আমি দেখি, প্রথমে আমি লিপিডের ব্যাপারে কিছুটা একটু বলে নিই। আমরা লিপিডের ফার্স্ট পয়েন্ট হচ্ছে অবশ্যই লিপিডের কম্পোজিশনের মধ্যে থাকছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, কার্বোহাইড্রেটের মতো। কিন্তু গল্পটা হচ্ছে কার্বোহাইড্রেটে আমরা বলেছিলাম একটা কার্বনের সাথে একটা ওয়াটার মলিকিউল, তার মানে এখানে হাইড্রোজেন অক্সিজেনের রেশিওটা হচ্ছে 2:1। কিন্তু লিপিডের ক্ষেত্রে এই রেশিওটা মানা হয় না। লিপিডের ক্ষেত্রে আমি তিনটেই যদিও থাকে, কার্বন হাইড্রোজেন অক্সিজেন, কিন্তু একটা কার্বন মলিকিউলের রেসপেক্টে একটা ওয়াটার মলিকিউল লিপিডে থাকে না। লিপিডে কীরকম থাকতে পারে, ধরো C19, এবার যদি এটা আমার কার্বোহাইড্রেট হতো তাহলে ওয়াটার মলিকিউল আমার হতে হতো, ওয়াটার মলিকিউল H2O আমার থাকতে হতো 19, H2O আমার 19টা থাকতে হতো। কিন্তু না, এটা লিপিডের গল্প বলছি। লিপিডে কিন্তু এই জিনিসটা আমার হবে না। লিপিডে আমার কীরকম হবে, লিপিডে আমার হয়ে গেল হয়তো এখানে হাইড্রোজেন 11টা, অক্সিজেন হয়তো হয়ে গেল 23। তাহলে তুমি কোনোটাকেই কোনো রেশিওর মধ্যে ফেলতে পারছো না। এটাই হলো লিপিডের স্ট্রাকচার। কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকবে, তাহলে কার্বোহাইড্রেটের সাথে আমরা এখানে কিন্তু একটা সিমিলারিটি পাচ্ছি লিপিডের আর কার্বোহাইড্রেটের মধ্যে, যে বোথ আর মেড আপ অফ কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, মেড বাই কিন্তু আমরা যদি মানে কম্পোজিশন দেখতে যাই, ডিসিমিলারিটি দেখতে যাই, তাহলে দেখব যে কার্বোহাইড্রেট আর লিপিডের মধ্যে ডিসিমিলারিটি হচ্ছে কার্বোহাইড্রেটে একটা কার্বনের জন্য একটা ওয়াটার মলিকিউল, কিন্তু লিপিডে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দে আর নট ইন এনি প্রপোর্শন, দেয়ার ইজ নো এনি প্রপোর্শন। নেক্সট আমরা কি পয়েন্ট দেখতে পাই এখানে, দে আর ইনসলিউবল ইন ওয়াটার। এটা নিশ্চয়ই তোমাদের বলে দেওয়ার কিছু নেই, এটা তোমরা জানো যে লিপিড অবশ্যই জলের মধ্যে ঘুলবে না। এই নেচারটাকে বলা হয় হাইড্রোফোবিক, এই নেচারটাকে বলা হয় হাইড্রোফোবিক নেচার। তোমরা হাইড্রোফোবিয়া, জলাতঙ্ক, কুকুরে কামড়ালে হাইড্রোফোবিয়া হয় জানো, মানে জলের থেকে ভয়, সেটাকে বলা হয় ফোবিয়া। ফোবিয়া মানে ভয়, হাইড্রো মানে জল। যেহেতু এরা জলে গুলতে চায় না, তাই এদেরকে বলা হচ্ছে হাইড্রোফোবিক। তাহলে কি এরা কোনো কিছুর মধ্যেই গুলবে না? হ্যাঁ, গুলবে। এরা হচ্ছে তোমার অর্গানিক সলভেন্টের মধ্যে গুলবে। অর্গানিক সলভেন্ট কি কি? বেনজিন। অর্গানিক সলভেন্ট হচ্ছে বেনজিন, অর্গানিক সলভেন্ট হচ্ছে অ্যালকোহল, এইসবের মধ্যে এরা ঘুরবে। অর্গানিক সলভেন্টের মধ্যে এরা ঘুরে যাবে। লিপিডের স্ট্রাকচারে কি থাকে? একটা আর গ্রুপ উইথ অ্যালকোহল। এই অ্যালকোহলটা কি? গ্লিসেরল। অবশ্যই একটু আগে আমি তোমাদের বললাম এই অ্যালকোহলটা কি হচ্ছে? গ্লিসেরল। এই আর গ্রুপ হচ্ছে তোমার কার্বন চেন, এই আর গ্রুপটা হচ্ছে কার্বন চেন, সেটা যত খুশি লম্বা কার্বন চেন হতে পারে। তাহলে আমরা একটা লিপিডের স্ট্রাকচার এঁকে দেখি। এটা হচ্ছে আমার একটা আর গ্রুপ, আর গ্রুপটা আমার কিসের সাথে থাকছে? এটা কার্বনের সাথে থাকছে। এইটা হয়ে গেল আমার কার্বনের
চারটে হাত, এখানে একটা কার্বন থাকছে। আমি যদি শুধু একটাই আঁকি আপাতত তোমাদের বোঝার সুবিধার জন্য, তাহলে এইটা হলো আমার একটা আর গ্রুপ। আর গ্রুপের সাথে থাকবে একটা ওইচ, আর গ্রুপের সাথে আমার থাকবে একটা ওইচ। তাহলে আমি প্রথমে ফর্মুলাটাকে লিখি, তারপরে আমি তোমাদের জন্য এটা আঁকি। একটা আর গ্রুপ, আর গ্রুপের সাথে থাকবে একটা ওইচ, তার সাথে আমার অ্যাড হবে গ্লিসেরল। তাহলে আমি এই স্ট্রাকচারটাকে আঁকি, কার্বন তার সাথে আর, ঠিক আছে। এইটা হলো তোমার, একটু দাঁড়াও, আর গ্লিসেরলের স্ট্রাকচার কি, প্রোপেন COH H CH OH CH H OH। এবার যখন বন্ড তৈরি হচ্ছে, বন্ড যখন তৈরি হচ্ছে, তখন এই OH এর সাথে এই হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে অ্যাজ এ ওয়াটার, বেরিয়ে যাচ্ছে অ্যাজ ওয়াটার। বেরিয়ে গেল অ্যাজ এ ওয়াটার। স্ট্রাকচার যেটা পড়ে রইল, আর সি ডাবল বন্ড, সি এইচ ও এইচ, সি এইচ ও এইচ, সি এইচ টু ও এইচ। এইটা হলো আমার লিপিডের স্ট্রাকচার। যখন আমার একটা আর গ্রুপ মানে একটা মলিকিউলের সাথে আমার একটা ট্রাই হাইড্রক্সি গ্লিসেরল অ্যাড হচ্ছে, যদি আমার এখানে আরেকটা মলিকিউল আসতো তাহলে সেখানে এটা একটা বন্ড হতো, যদি আমার এখানে আরেকটা মলিকিউল আসতো তাহলে আমার এখানে আরেকটা বন্ড হতো। তাহলে তখন আমি এখানে বলতাম R1, এখানে একটা R2 আসতো, এখানে একটা R3 আসতো। কিন্তু আমি যে স্ট্রাকচারটা তোমাদের সামনে এখন আঁকলাম, তাতে আমি R2 আর R3টা আঁকিনি, শুধু আমি এই স্ট্রাকচারটা এঁকেছি। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ লিপিড। এই আর গ্রুপটা কত বড় হবে, এই আর গ্রুপের যে কার্বন চেন, এই কার্বন চেনটা কত বড় হবে তার উপর ডিপেন্ড করে লিপিডের নাম আছে। যদি আমার 19টা কার্বন থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে প্যালমিকটিক অ্যাসিড। যেখানে লিপিড আছে এনসিআরটি বইতে, যেখানে লিপিড হেডিংটা দেওয়া আছে, ওইখানে জুইটারিং আয়রন বলে একটা ইয়েলো কালারের বক্স আছে, তার ঠিক নিচে। আমি পেজ নাম্বার এই জন্য বলছি না, কারণ এক একজনের কাছে এক একটা রিপ্রিন্টের ভার্সন আছে, তো সেক্ষেত্রে তোমাদের পেজ নাম্বার এদিক ওদিক হতে পারে। আমি তোমাকে বলে দিচ্ছি, জুইটার আয়ন বলে একটা ইয়েলো কালারের বক্সের মধ্যে একটা আয়নিক ডিসোসিয়েশন দেখানো হয়েছে।
ঠিক তার নিচেই দেখো লিপিডস আর ইনসলিবল, মোনোহাইড্রক্সি গ্লিসারাইড এরকম বলে লেখা শুরু হয়েছে। সেখানে এই কথাগুলো লেখা আছে যে 19 কার্বন প্যালমিকটিক অ্যাসিড, 19 কার্বন আলা চেন হচ্ছে প্যালমিকটিক অ্যাসিড, আর 20 কার্বন আলা চেন হচ্ছে অ্যারানিয়য়েড অ্যারাকিডোনিক অ্যাসিড। এই দুটো এক্সাম্পল অবশ্যই তোমরা করে রাখবে। এই দুটো এক্সাম্পল যেহেতু এনসিইআরটিতে মেনশন করা আছে, এই দুটো এক্সাম্পল করা ছাড়া কিন্তু তোমাদের হাতে আর কোন মানে এটা স্কিপ করার কোনো জায়গা নেই, এটা তোমাদেরকে করতেই হবে। এবার আমি চলে আসি লিপিডের টাইপসে। লিপিডের টাইপস ভীষণ সহজ। একটা হচ্ছে স্যাচুরেটেড লিপিড। স্যাচুরেটেড মানে নো double or triple bond, no double or triple bond, all are having single bond. আরেকটা হচ্ছে আনস্যাচুরেটেড লিপিড। এই দুজনের মধ্যে ডিফারেন্সটা কি? অনেক ডিফারেন্স বাবা। এই দেখবে তোমরা যখন টিভিতে অ্যাড দেখো, মাধুরী দীক্ষিত সফলা তেল দিয়ে তার ফ্যামিলির লোকের জন্য রান্নাবান্না করছে, যখন সফলার তেলটা ঢালে তখন দেখবে তেলের মধ্যে গোল 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 বেশ কিছু জিনিস তেলটার সাথে সাথে কড়াইতে এসে পড়ছে, অ্যানিমেটেড সামথিং কিছু গোল গোল। এগুলো কি? এগুলোই তোমাদেরকে দেখায়। এগুলো হচ্ছে মুফা আর হচ্ছে পুফা। আমরা জানি না, আমরা ভাবি এগুলো থাকলেই হয়তো রান্না খেতে খুব ভালো হয়ে যাবে, এর জন্যই হয়তো রান্নার স্বাদ হবে। জিনিসটা ঠিক মুফা আর পুফা, কিন্তু আদৌ সেটা থাকছে কিনা সেটা জানতে গেলে আমাদের তেলের পেছনের ডেসক্রিপশনটা পড়তে হবে। আর তেলের পিছনের ডেসক্রিপশনটা পড়লে আমরা জানতে পারবো যে এটা আমাদের কতটা তেলের মধ্যে আছে, আর তার আগে জানতে হবে এটা আমাদের শরীরের জন্য কতটা দরকারি। মুফার ফুল ফর্ম হচ্ছে mono unsaturated fatty acid। আর পুফার ফুল ফর্ম হচ্ছে poly unsaturated fatty acid। অর্থাৎ mono unsaturated মানে এখানে হচ্ছে সিঙ্গেল ডাবল বন্ড, আর পুফার মানে হচ্ছে এখানে মোর দ্যান ওয়ান ডাবল বন্ড থাকছে। এইটা হলো মুফা আর পুফা। এইবার এই স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড মধ্যে পার্থক্যটা কি? স্যাচুরেটেড তোমার মনে হতে পারে ও বাবা এটা তো তাহলে স্যাচুরেটেড, তাহলে এটাই নিশ্চয়ই আমার শরীরের জন্য ভালো। একদমই ভালো নয়, নন এসেনশিয়াল, লেস মেটাবলিক অ্যাক্টিভ। এটা স্টোর হয়ে যায়, স্টোর ইন ব্লাড ভেসেল। এই স্যাচুরেটেড অয়েল, ফ্যাট, লিপিড যত বেশি খাওয়া হয় সেটা আমাদের ব্লাড ভেসেলের মধ্যে তত বেশি স্টোর হয়ে আমাদের আর্টারি ব্লক করে দেয়, এবং সেখান থেকে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার চান্স বেশি হয়। এবং এটা কিভাবে তুমি চিনবে? সলিড ইন রুম টেম্পারেচার, যেগুলো সলিড রুম টেম্পারেচারে যেগুলো সলিড সেইগুলোই হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ডালডা, সেই জন্য ডাক্তার বলে ডালডা, ঘি এগুলোর থেকে মানে যতটা পারো দূরে থাকো। এগুলো আমাদের শরীরে হজম হয় না, লেস মেটাবলিক অ্যাক্টিভ, এগুলো আমাদের দরকার নেই, নন এসেনশিয়াল। এগুলো আমাদের ব্লাড ভেসেলের মধ্যে স্টোর হতে থাকে, ব্লাড ভেসেলটাকে বন্ধ করে দেয়, আর্টারি ব্লক করে দেয়, হার্ট অ্যাটাকের চান্স বাড়ে। আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এইটার ক্যারেক্টারস হচ্ছে জাস্ট অপোজিট।
অর্থাৎ আমি এখানে আর পয়েন্টগুলো লিখলাম না। এসেন্সিয়াল, more metabolically active, they don't ever store in blood vessel and they are liquid in room temperature। অর্থাৎ যত রকমের তেল আছে, এবার দেখো তোমার কাছে দুটো কোম্পানির তেল আছে, তুমি বলবে তাহলে দুটোই আমার শরীরের জন্য ভালো। দুটোই তোমার শরীরের জন্য ভালো কিনা সেটা জানার জন্য তোমাকে জানতে হবে কোন তেলে পুফা বেশি আছে। পুফা বেশি ভালো, মুফার থেকে পুফা বেশি ভালো। মুফা মানে মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পুফা মানে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। মুফার একটা এক্সাম্পল এইমাত্র তোমাদেরকে আমি যেটা দেখালাম, কোথায়, এই যে এখানে দেখালাম, প্যালমিকটিক অ্যাসিড অ্যান্ড অ্যারাকিডনিক অ্যাসিড, এর একটা হচ্ছে মুফা, একটা হচ্ছে পুফা। মুফার এক্সাম্পল হচ্ছে প্যালমিকটিক অ্যাসিড। এবার তুমি বলবে যে ম্যাম মুফা কেন বেশি ভালো? কারণ মুফাতে একটা ডাবল বন্ড আছে, সে একবারে স্যাচুরেটেড হয়ে যাবে, সে একবারে স্যাচুরেটেড হয়ে গেল ফার্স্ট চান্সেই, আর সে স্যাচুরেটেড হওয়ার জায়গাতে নেই। নাও ইট কনভার্টেড ইনটু স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, নাও ইট কনভার্টেড ইনটু, ইট very easily converted into saturated fatty acid. So it is obviously it is good than saturated fatty acid, but it cannot keep itself longer as unsaturated fatty acid. কিন্তু পুফার কাছে অনেকগুলো ভ্যাকেন্সি আছে, বিকজ ইট হ্যাভ মোর double or triple bond, so it can store, it take times to become saturated fatty acid. স্যাচুরেটেড আনস্যাচুরেটেড মানে আমার কাছে ভ্যাকেন্সি আছে, আমার কাছে যদি অনেকটা জায়গা থাকে, অনেকটা জায়গা আছে, আমি তোমার শরীরে তৈরি হওয়া এই তেলগুলোর ব্যাপারটা কি আমি তোমাকে আগে একটু বলে দিই। এই তেলগুলোর কথা হচ্ছে আমাদের শরীরে এই বিভিন্ন মেটাবলিজমের ফলে প্রচণ্ড হাইড্রোজেন তৈরি হয়। আমাদের এই তেলগুলো আমি বরং একটা ডায়াগ্রাম আঁকি, তাহলে এটা আরও ভালো বুঝতে সুবিধা হবে। আমাদের শরীরে বিভিন্ন মেটাবলিজমের ফলে আমাদের শরীরের মধ্যে প্রচুর হাইড্রোজেন রেডিক্যালস তৈরি হয়। এই হাইড্রোজেন রেডিক্যালগুলো কি করে? সেলকে ডেস্ট্রয় করতে থাকে, এই হাইড্রোজেন রেডিক্যালগুলো যখন আমাদের লিপিড, আমরা যে লিপিডগুলো খাই, এই লিপিড যখন ডাইজেস্ট হয়, লিপিড ডাইজেশনকে বলা হয় বিটা অক্সিডেশন। এই বিটা অক্সিডেশনের সময় এই হাইড্রোজেনগুলো ইউজড হয়ে যায়। এবার ধরো আমার কাছে একটা কার্বন চেন আছে, সেখানে একটা ডাবল বন্ড আছে, এখানে দুটো হাইড্রোজেন মানে CH2, আর এখানে ধরে নাও তিনটে হাইড্রোজেন। এবার যখন আমি আমার শরীরের মধ্যে এই লিপিডটা হাজির, যখন আমার এই হাইড্রোজেনটা আসছে, তখন কি হচ্ছে? এই ডাবল বন্ড ভেঙে গিয়ে আমার এখানে CH3 হচ্ছে, এবং এই ডাবল বন্ড ভেঙে গিয়ে একটা হাইড্রোজেন এখানে অ্যাড হচ্ছে, এবং এটা কনভার্ট হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে তখন স্যাচুরেটেড, নেক্সট যখন আবার একটা হাইড্রোজেন আসছে, তখন সেই হাইড্রোজেনটাকে অ্যাকসেপ্ট করার মতো আমার লিপিডে আর কোনো জায়গা নেই। কিন্তু এই সমস্ত ঘটনাই খুব ইজিলি হয়ে যাবে যদি আমি আমার খাবারের ডায়েটে আমি পুফা ইউজ করি। পুফাতে আমার মোর দ্যান
more than one double bond, more than one double bond আছে। তাহলে প্রথম হাইড্রোজেনটা আসবে স্যাচুরেটেড হবে, নেক্সট হাইড্রোজেন আসবে সেটা স্যাচুরেটেড হবে, থার্ড হাইড্রোজেন স্যাচুরেটেড হবে। ততক্ষণ পর্যন্ত ইট ক্যান অ্যাকসেপ্ট হাইড্রোজেন আনটিল অর আনলেস ইট নট গেট স্যাচুরেটেড। তাই জন্য মুফা আর পুফার মধ্যে সবথেকে ভালো হচ্ছে পুফা। স্যাচুরেটেড আনস্যাচুরেটেডের মধ্যে সবথেকে ভালো হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তো আমরা এবার যে জিনিসটা বলছিলাম যে এক্সাম্পলের কথা বলছিলাম, এক্সাম্পলের কথা আমরা যখন বলছি তাহলে এক্সাম্পলগুলো একটু লিখে নাও, কারণ এগুলো এনসিইআরটিতে আছে। আগের দিন তোমাদের যেমন দেখাচ্ছিলাম এলোমেলোভাবে আছে, ঠিক সেরকম আমি তোমাদের সুবিধার জন্য এক জায়গায় সমস্ত জিনিসটা নিয়ে এসেছি। তাহলে মুফার এক্সাম্পল হচ্ছে প্যালমিকটিক অ্যাসিড, এটার কার্বন নাম্বার হচ্ছে 19 কার্বন। পুফার হচ্ছে অ্যারাকিডনিক অ্যাসিড, এর কার্বন নাম্বার হচ্ছে 20 কার্বন। এছাড়াও আরও আছে ওলিক অ্যাসিড, ওলিক অ্যাসিড আছে মুফার এক্সাম্পল। এই নামটা হয়তো শুনেছো তোমরা, দেখবে বিভিন্ন তেলের অ্যাডভার্টাইজমেন্টে বলে ইট কন্টেন ওলিক অ্যাসিড, প্যালমিকটিক অ্যাসিড, মুফা পুফা, এরকম করে অ্যাডভার্টাইজমেন্টে বলে। এই ওলিক অ্যাসিড হচ্ছে মুফা অ্যাসিড। আর কি আছে লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড। আমরা যখন কলেজ লাইফে পড়তাম তখন আমরা এই নাম দুটো নিয়ে টাং টুইস্টার খেলতাম, লিনোলেইক লিনোলেনিক। লিনোলেইক একদমই হয় না, তোমরাও চাইলে এটা দিয়ে টাং টুইস্টার খেলতে পারো। লিনোলেইক লিনোলেনিক এই দুটো অ্যাসিড, এরা হচ্ছে পুফার মধ্যে পড়ছে। তাহলে আমরা ওয়াক্স, লিপিড, লিপিডের টাইপের মধ্যে আমরা কি দেখলাম, ফ্যাট আর অয়েল, আর হচ্ছে কি ওয়াক্স। ফ্যাট আর অয়েল হচ্ছে কি মেল্টিং পয়েন্টের উপর ডিপেন্ড করে, ওয়াক্স আর লিপিড অয়েলের মধ্যে ডিফারেন্স হচ্ছে কতগুলো হাইড্রক্সি অ্যালকোহল ইউজ হচ্ছে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এইবার লিপিডের ক্ষেত্রে যেহেতু 3টে হাইড্রক্সি প্রোপেন থাকছে, তাহলে এইখানটাতে আমি একটা জিনিস তোমাদেরকে অ্যাড করে দিই, অবশ্যই তোমরা লিখে নাও। ট্রাইহাইড্রক্সি প্রোপেন থাকার জন্য সিম্পল লিপিডের আরেকটা নাম হচ্ছে অ্যানাদার নেম অফ সিম্পল লিপিড, এটার আরেকটা নাম হচ্ছে ট্রাইহাইড্রক্সি সুগার অ্যালকোহল, বা আরো শর্টে যেটা বলা যায় সেটা হচ্ছে সিম্পল লিপিডের আরেকটা নাম ট্রাইগ্লিসেরাইড। সিম্পল লিপিডের আরেকটা নাম হচ্ছে ট্রাইগ্লিসেরাইড। এটা মাথায় রাখবে, কারণ ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল থাকছে সিম্পল লিপিডের মধ্যে, তাই সিম্পল লিপিডের আরেকটা নাম হচ্ছে ট্রাইগ্লিসেরাইড। তাহলে লিপিডের জিনিসগুলো আমরা একবার রিভাইভ করি। লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিডের এস্টার উইথ অ্যালকোহল। এখানে কোন অ্যালকোহলটা? গ্লিসেরল। গ্লিসেরলের কতগুলো হাইড্রক্সি মলিকিউল থাকছে তার উপর ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করা হচ্ছে, মোনোহাইড্রক্সি, ডাই, ট্রাই। মোনোহাইড্রক্সি হচ্ছে ওয়াক্স, ডাই আর ট্রাই হচ্ছে ফ্যাট বা অয়েল। ফ্যাট বা অয়েল কাকে বলা হচ্ছে? যেটা নর্মাল রুম টেম্পারেচারে লিকুইড থাকছে সেটা অয়েল, যেটা জমা থাকছে সেটা ফ্যাট।
স্যাচুরেশনের উপর ডিপেন্ড করে লিপিডকে দুভাগে ভাগ করা হচ্ছে, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড যেই লিপিড সেটা আর কোনো হাইড্রোজেন নেওয়ার দরকার নেই, সেটা রুম টেম্পারেচারে সলিড থাকছে এবং ওটা আমাদের শরীরে হজম হচ্ছে না, মেটাবলিক্যালি অ্যাক্টিভ হচ্ছে না, ফলে ওটা আমাদের শরীরে জমা হচ্ছে, হার্ট ব্লকের কারণ হচ্ছে। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ইট নাও রেডি টু গেট মোর অ্যান্ড মোর হাইড্রোজেন, অনেক বেশি হাইড্রোজেন সে অ্যাকসেপ্ট করতে পারছে, সো ইট ইজ ভেরি গুড ফর আওয়ার হেলথ। তার আবার দুটো আছে, একটা আনস্যাচুরেটেড কার্বন থাকলে মুফা, আর মোর দ্যান ওয়ান আনস্যাচুরেটেড কার্বন থাকলে সেটাকে বলা হচ্ছে পুফা। আমাদের লিপিডের বেসিক জিনিসটা হয়ে গেল। এরপরে আমরা ওয়াক্সের কিছু এক্সাম্পল লিখে নিই অবশ্যই। ওয়াক্সের এক্সাম্পল, ওয়াক্স হচ্ছে ইয়ার ওয়াক্স, কানের মধ্যে থাকে, এর নাম হচ্ছে সেরুমেন। কানের মধ্যে যেটা থাকে এরকম এরকম করে চুলকে ইয়ারবাডসের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে সেরুমেন। আর বিজ ওয়াক্স, তোমরা তো এটা জানোই, বিজ ওয়াক্স, এটা আবার হচ্ছে প্যালমিকটিক ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, মানে প্যালমিকটিকের সাথে মনোহাইড্রক্সি অ্যালকোহল থাকছে উইথ প্যালমিকটিক। তাহলে ওয়াক্স আমাদের হয়ে গেল। এবার আমরা চলে যাব লিপিডের নেক্সট পোর্শন, অর্থাৎ লিপিডের আর কি টাইপস আছে, মানে লিপিড কনজুগেটেড অবস্থায় এটাকে আমরা বলবো কনজুগেটেড বা কম্পাউন্ড লিপিড। অর্থাৎ লিপিড অন্য কোনো মলিকিউল, প্রোটিন, কার্বোহাইড্রেট, অ্যামাইনো অ্যাসিড, সুগার, অ্যালকোহল, ফসফেট, আয়রন, এরকম কোনো কম্পাউন্ডের সাথে, এরকম কোনো মলিকিউলের সাথে বা এলিমেন্টের সাথে যদি জয়েন্টেড অবস্থায় থাকে তাহলে তাকে আমরা বলছি কনজুগেটেড অর কম্পাউন্ড লিপিড। কনজুগেটেড এবং কম্পাউন্ড লিপিডের মধ্যে আমরা দুটো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফসফোলিপিড, আরেকটা হচ্ছে গ্লাইকোলিপিড। নামেই বুঝতে পারছো, একটা গ্লুকোজের সাথে বন্ড করে আছে, আরেকটা ফসফেটের সাথে বন্ড করে আছে। এই ফসফোলিপিডের আরেকটা নাম আছে যেটা হচ্ছে ফসফোলিপিড। লিপিডও বলে, ডি বলে বা এন বলে, দুটোই বলা যায়। তাহলে এবার আমরা এদের ডিটেলসটা একটু দেখে নিই ছোট্ট করে, অবশ্যই চিন্তা নেই, এমন কিছু কঠিন ব্যাপার নয়। ফসফোলিপিড দুটো মলিকিউল, টু মলিকিউল ফ্যাটি অ্যাসিড, তোমাদের আমি একটু পুরনো, এই যে এখানে আমি কটা ফ্যাটি অ্যাসিড নিয়েছিলাম, আমি একটা ফ্যাটি অ্যাসিড নিয়েছিলাম, একটা, স্ট্রাকচারটা দেখাবার জন্য। একটা ফ্যাটি অ্যাসিড উইথ ওয়ান মলিকিউল অফ ট্রাইহাইড্রক্সিগ্লিসারল, নট মোনোহাইড্রক্সি অর ডাইহাইড্রক্সি। ওয়ান মলিকিউল অফ ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে ওয়ান মলিকিউল অফ ফ্যাটি অ্যাসিড with one molecule of trihydroxyglycerol। যদি আমি দুটো নিতাম তাহলে হতো টু মলিকিউল অফ ফ্যাটি অ্যাসিড উইথ ওয়ান মলিকিউল অফ গ্লিসারল। ঠিক সেই রকম এইখানে হলো দুটো মলিকিউল অফ ফ্যাটি অ্যাসিড, তার সাথে আমার অবশ্যই গ্লিসারল তো আসবেই, নইলে আমার লিপিড তৈরি হবে না। গ্লিসারল, এটা ওয়াক্স হচ্ছে না, তাহলে মনোহাইড্রক্সি তো হবে না, হয় ডাইহাইড্রক্সি গ্লিসারল নয় ট্রাইহাইড্রক্সি গ্লিসারল। তার সাথে কি আসবে, ফসফো কথাটা এসেছে, অর্থাৎ H3PO4। আর কে আসবে, লিপিড মানে প্রোটিন, নাইট্রোজেন, N ফর নাইট্রোজেন, একটা নাইট্রোজেনের কম্পাউন্ড।
এইটা হয়ে গেল আমার ফসফোলিপিডের স্ট্রাকচার। ফসফেট থাকছে, একটা নাইট্রোজেন কম্পাউন্ড থাকছে, আর লিপিড হওয়ার জন্য ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল থাকছে। কিন্তু কতগুলো ফ্যাটি অ্যাসিডের সাথে গ্লিসারলটা বন্ড করছে? দুটো ফ্যাটি অ্যাসিডের সাথে গ্লিসারলটা বন্ড করছে। গ্লাইকোলিপিডের ক্ষেত্রে আমি একটু লিখে দিই। গ্লাইকোলিপিডের ক্ষেত্রে ভীষণই সহজ, এটা অবশ্যই এটা হচ্ছে 1 molecule of fatty acid, 1 molecule of fatty acid plus 1 molecule of glycerol, 1 molecule of glycerol plus galactose, গ্লাইকোলিপিড। তোমরা বলবে ম্যাম গ্যালাক্টোজ কেন? রাইবোজ আছে, আমাদের গ্লুকোজ আছে, পেন্টোজ আছে, আরও অনেক কিছু আছে, ল্যাকটোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ আছে, গ্যালাক্টোজ কেন? খুব ভালো প্রশ্ন। একটু আগের দিনের ভিডিওটা মনে করে দেখার চেষ্টা করো। গ্যালাক্টোজ কোথায় পাওয়া যায়, কোন জায়গায়? এটা ফ্রুক্টোজ ফ্রুট সুগার, সেলুলোজ প্ল্যান্ট সেল ওয়ালে পাওয়া যাচ্ছে। তাহলে গ্যালাক্টোজটা আমরা কোথায় পাচ্ছি? আমি একটু ডিরাইভড কার্বোহাইড্রেট তার আগেই আমরা পাবো, তারও আগে পাচ্ছি গ্যালাক্টোজ। এই যে গ্যালাক্টোজটা আমরা কোথায় পাচ্ছি? তোমাদের সামনে যে স্ক্রিনটা আছে সেখানে আমরা আগের দিনের ভিডিওতেও বলেছিলাম, আমি এখন শো করছি। গ্যালাক্টোজ আমরা পাচ্ছি এখানটাতে, গ্যালাক্টোজ আমরা পাচ্ছি ব্রেন সুগারে, ব্রেন, তাই এর আরেকটা নাম ব্রেন সুগার। ম্যানোজ উড সুগার, ফলের মধ্যে ফ্রুট সুগার, ফ্রুক্টোজ, আর গ্যালাক্টোজ পাচ্ছি ব্রেনের মধ্যে। তাহলে এইবার আমি চলে আসি আমাদের লিপিডের গল্পে। লিপিড আর সমস্ত কার্বোহাইড্রেটকে ছেড়ে দিয়ে গ্যালাক্টোজের সাথে বন্ড করছে, কারণ গ্যালাক্টোজ পাওয়া যায় আমাদের ব্রেনে। ব্রেনকে কন্টিনিউয়াসলি পাওয়ার সাপ্লাই দিতে হয়। পাওয়ার সাপ্লাই হয় কার্বোহাইড্রেট থেকে। কার্বোহাইড্রেট ইজ এনার্জি গিভিং মলিকিউল। তাহলে এখানে কার্বোহাইড্রেট হচ্ছে গ্যালাক্টোজ। আমরা যখন আমাদের শরীরে কার্বোহাইড্রেট কম হয়ে যায় তখন আমরা কি করি? আমাদের শরীরে জমে থাকা লিপিড থেকে আমরা এনার্জিটা নিতে থাকি। সেই জন্য যারা অনেক দিন ধরে উপোস করে তারা কঙ্কালের মতো দেখতে হয়ে যায়। যারা ভালো করে খাবার দাবার পায় না, ঠিকমতো পুষ্টি পায় না, তারা ভীষণ যাদের দেখলেই বোঝা যায়, কারণ তাদের শরীরে লিপিড বলে কোনো বস্তু থাকে না। না থাকাটাই স্বাভাবিক, কারণ তারা কার্বোহাইড্রেট পাচ্ছে না, তার বদলে তারা লিপিড ব্যবহার করছে। আমাদের ব্রেনকে সবসময় খাবার বা এনার্জি পেতে হবে। ব্রেনের এনার্জি দিচ্ছে সমস্ত কার্বোহাইড্রেটের মধ্যে, ব্রেনকে কে এনার্জি দিচ্ছে গ্যালাক্টোজ। গ্যালাক্টোজের পরে যদি গ্যালাক্টোজ শেষ হয়ে যায় সেখানে আমার সেলুলোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ গিয়ে খাবার দিতে পারবে না। তাহলে কি ব্রেন তখন খাবার না পেলে মরে যাবে? এটা তো হতে পারে না। তাই ব্রেনের সাথে সঙ্গে সঙ্গে অ্যাটাচড অবস্থায় আছে লিপিড। সেই জন্য শরীরের আর কোনো জায়গায় লিপিড কার্বোহাইড্রেটের সাথে বন্ড করে থাকার দরকার মনে করছে না। তুই তোর মতো এনার্জি দে, যদি তুই শেষ হয়ে যাস তখন আমি তাকে এনার্জি দেব। লিপিডের গল্প হচ্ছে সেইটা। কিন্তু ব্রেনের ক্ষেত্রে এরকম চান্স নেওয়া যাবে না। তাই ব্রেনের ক্ষেত্রে গ্যালাক্টোজ আছে, লিপিড তার সাথে গিয়ে ওয়েট করছে। যদি কোনোভাবে গ্যালাক্টোজ কাজ করতে না পারে, এনার্জি সাপ্লাই করতে না পারে, সঙ্গে সঙ্গে লিপিড সেই জায়গাটা কাজ করবে। এইভাবে মনে রাখবে, তাহলে দেখবে গ্লাইকোলিপিডের এক্সাম্পল কোনো দিন তোমরা ভুলবে না। তাহলে গ্লাইকোলিপিডের এক্সাম্পল গ্লাইকোলিপিড ব্রেনে থাকবে। ব্রেনের আমরা জানি ব্রেনের বায়োলজিক্যাল টার্ম কি, ভোকাবুলারি সেরিব্রাম।
তাহলে এটার নাম হচ্ছে সেরিব্রোসাইট, বা আরেকটা এর এক্সাম্পল হচ্ছে গ্যালাক্টোসাইট। দুটো এক্সাম্পল, গ্যালাক্টোসাইট আর সেরিব্রোসাইট। এর ক্ষেত্রে একটু স্টাইল এখানে আছে। এই যে নাইট্রোজেন কম্পাউন্ড, এই নাইট্রোজেন কম্পাউন্ড 3 রকম হতে পারে। একটা হচ্ছে কোলিন। এই নাইট্রোজেন কম্পাউন্ড 3 রকমের হতে পারে, কোলিন, ইথানল অ্যামাইন অথবা অন্য যে কোনো একটা নাইট্রোজেন কম্পাউন্ড হতে পারে। হলো, যদি আমার কোলিন নাইট্রোজেন কম্পাউন্ড হয় সেক্ষেত্রে ফসফোলিপিডের নাম কি হবে? সেক্ষেত্রে ফসফোলিপিডের নাম হবে লেসিথিন। ইথানল অ্যামাইন যদি আমার ফসফোলিপিডের নাইট্রোজেন কম্পাউন্ডটা হয় তাহলে এটার নাম হবে সেফালিন। আর অন্যগুলো হলে সেটার নাম হবে স্ফিঙ্গোমাইলিন। স্ফিঙ্গোমাইলিন। তাহলে ফসফোলিপিডের আমার কি কি থাকছে? দুটো ফ্যাটি অ্যাসিড থাকছে, একটা গ্লিসারল থাকছে, একটা ফসফেট থাকছে, আরেকটা নাইট্রোজেন কম্পাউন্ড থাকছে। এই নাইট্রোজেন কম্পাউন্ড আমি কি ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করে আমার ফসফোলিপিডের নাম আলাদা আলাদা হচ্ছে। মানে গল্পটা কীরকম, চাউমিন বানাতে গেলে আমার কি কি জিনিস লাগবে? নুডলস লাগবে, তেল লাগবে, কিছু ভেজিটেবলস লাগবে। এই 3টে জিনিস আমার কমন, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, ফসফেট আমার কমন। এবার আমি চাউমিনের মধ্যে যদি ডিম দিই তাহলে এগ চাউমিন, যদি চিকেন দিই তাহলে চিকেন চাউমিন, যদি আমি কিছুই না দিই তাহলে সেটা হচ্ছে নর্মাল চাউমিন, বা অন্য কোনো মশলা দিয়ে দিলাম তাহলে এটা হয়ে যাবে কোনো হাক্কা নুডলস বা এরকম কিছু হয়ে যাবে। ঠিক সেই রকম এইখানেও তাই গল্পটা তাই দাঁড়াচ্ছে। যখন আমি কোলিন ব্যবহার করছি নাইট্রোজেন কম্পাউন্ড হিসেবে তখন সেটা আমার সেই চাউমিনটা, এগ ব্যবহার করলে তখন অবশ্যই আমি চিকেন চাউমিন বলবো না। তাহলে কোলিন যখন ব্যবহার করছি অ্যাজ এ নাইট্রোজেন কম্পাউন্ড, বাকি 3টে জিনিস আমার কমন ফর এভরি চাউমিন। তাহলে তখন সেই চাউমিনটাকে আমি বলছি লেসিথিন। যখন আমি ইথানল অ্যামাইন ব্যবহার করছি তখন সেটার নাম হয়ে যাচ্ছে সেফালিন। আর যখন আমি এগ বা চিকেন দিচ্ছি না, অন্য যা হোক কিছু মশলাপাতি দিয়ে জিনিসটাকে বানাচ্ছি, মশালা চাউমিন, তখন যে কোনো মশলা, তখন সেটা হয়ে যাচ্ছে স্ফিঙ্গোমাইলিন। তাহলে এই 3টে জিনিস আমাকে কিন্তু মাথায় খুব ভালো করে মনে রাখতে হবে, কোলিন, ইথানল অ্যামাইন এবং আদার্স। চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন। চাউমিনের নুডলস, তেল, ভেজিটেবল ইজ কমন, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল আর ফসফেট ইজ কমন। বাকি যে আইটেমটা রইল এগ, চিকেন, তার উপর ডিপেন্ড করে চাউমিনের নাম আলাদা আলাদা আমার হচ্ছে। ওকে, তাহলে আমার ফ্যাটি অ্যাসিডের গল্প এখানে, ফ্যাটি অ্যাসিড বলছি, লিপিডের গল্প আমার এখানে কমপ্লিট। আর আমার লিপিড নিয়ে এখানে কিছু আমার জানার বা পড়ার নেই, লিপিড ইজ কমপ্লিটেড। খুব সহজ, লিপিড দু রকমের, ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ গ্লিসারল, ডিপেন্ডিং অন দ্য মেল্টিং পয়েন্ট, ডিপেন্ডিং অন স্যাচুরেশন আনস্যাচুরেশন। লিপিডের 3 রকম, আর কম্পাউন্ড লিপিড আমরা দেখতে পাচ্ছি 2 রকম, ফসফেটের সাথে আর নইলে গ্লুকোজ, একটা কার্বোহাইড্রেটের সাথে। কোন কার্বোহাইড্রেট? আর কোনো কার্বোহাইড্রেট না, একমাত্র কার্বোহাইড্রেট গ্যালাক্টোজ, কারণ সেটা আমাদের ব্রেনে থাকছে। ফিনিশ। এরপরে আজকে আমরা নেক্সট টপিক স্টার্ট করব, সেটা হচ্ছে প্রোটিন। এবার আমরা শুরু করতে চলেছি প্রোটিন, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট বায়োমলিকুলস জাস্ট নেক্সট আফটার ওয়াটার। তোমাদের একদম প্রথম ভিডিওগুলোতে আমি বলেছিলাম
যে ওয়াটারের অ্যামাউন্ট ইন আওয়ার সেল 60 to 70%, whereas the protein present in our cell, animal cell, 10 to 15%. And when we make an animal cell dry, the most part of this component, near about 60 to 70% of the dry weight, is made up of protein. তাহলে প্রোটিন হচ্ছে নেক্সট abundant biomolecule just after water. Just after water, it is most abundant biomolecule. It is made up of carbon, hydrogen, oxygen, and obviously along with very important nitrogen. Without nitrogen, protein is incomplete. This is two type: essential protein and obviously non-essential protein. This is two type: essential protein and non-essential protein. And now the protein unit of the protein is nothing but amino acids. How many amino acids are present in universe? It is universally there are 20 amino acids. From cockroach to dinosaur, each and everywhere there are 20 amino acids. Not a single one is more, is still found. এই 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়েই পুরো অ্যানিমাল ওয়ার্ল্ড, পুরো প্ল্যান্ট ওয়ার্ল্ড, ইন শর্ট পুরো লিভিং ওয়ার্ল্ডের যত প্রোটিন আছে সব তৈরি হয়ে গেছে এই 20টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে। এই 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যেই সমস্ত কিছু, এই 20টা অ্যামাইনো অ্যাসিডের চেন তৈরি করে করেই সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। তাহলে প্রোটিনকে আমি বলতে পারি প্রোটিন ইজ নাথিং বাট চেন অফ অ্যামাইনো অ্যাসিড। যদি আমি 20টা অ্যামাইনো অ্যাসিডকে 1 2 3 4 নাম্বার দিয়ে ডিনোট করি তাহলে এরকম হতেই পারে 1 1 1 1 1 5 6 5 6 5 6 5 6 7 9 9 9 9 90 90 90। দিস ইজ আ চেন, এটা একটা চেন। তাহলে প্রোটিন এরকমভাবে অ্যামাইনো অ্যাসিডের একটা লম্বা চেন, আর এই চেনটাই হচ্ছে প্রোটিন। ভীষণ সহজ। তাহলে চেন অফ অ্যামাইনো অ্যাসিড মানেই হচ্ছে প্রোটিন। তোমাকে যদি এখন কেউ বলে হু ইজ দ্য চাইল্ড অফ, হু ইজ ইয়োর ফাদার, তুমি তোমার বাবার নাম বলবে। আবার কেউ যদি তোমার বাবার নাম বলে যে হু ইজ দ্য চাইল্ড অফ দিস পারসন, তোমার নাম আসবে। ঠিক সেরকম প্রোটিন ইজ দ্য চেন অফ অ্যামাইনো অ্যাসিড। চেন অফ অ্যামাইনো অ্যাসিড মানেই প্রোটিন, এর কোনো আলাদা কোনো গল্প নেই। এরপরে আমরা যেটা চলে আসবো একটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। অ্যামাইনো অ্যাসিড আমি বললাম 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, রাইট? 20টা অ্যামাইনো অ্যাসিডের সবার স্ট্রাকচার কমন। মাঝখানে একটা কার্বন থাকবে, ওপরে একটা হাইড্রোজেন থাকবে, এপাশে একটা NH2 থাকবে, NH3, আর এপাশে থাকবে, কারণ নাইট্রোজেনের সাথে 4টে থাকবে, আর এপাশে থাকবে COOH। এই স্ট্রাকচারটা আরেকটা যে কার্বনের সাইড, এই স্ট্রাকচারটা ভ্যারি করবে, ভ্যারি ইন 20 অ্যামাইনো অ্যাসিড। আর এই স্ট্রাকচারটাকে ডিনোট করা হয় আর দিয়ে। এই আর এর উপর ডিপেন্ড করে
অ্যামাইনো অ্যাসিডগুলো আলাদা আলাদা হয়। ফর এক্সাম্পল, আর ইজ হাইড্রোজেন। কোথায়? কোন অ্যামাইনো অ্যাসিডে? গ্লাইসিন। R is methyl CH3 where in alanine amino acid. R যদি CH2 COOH হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড। তাহলে এই R এর উপর ডিপেন্ড করে অ্যামাইনো অ্যাসিডের 20 রকম হচ্ছে। এই অ্যামাইনো অ্যাসিডগুলো কি করে একজন আরেকজনের সাথে বন্ড তৈরি করে? কিভাবে বন্ড তৈরি করে? তাহলে আমি প্রথমে একটা অ্যামাইনো অ্যাসিড আঁকি, NH3 কার্বন COOH, ওপরে হাইড্রোজেন, এখানে আমার R, এটা হলো প্রথম অ্যামাইনো অ্যাসিড। নেক্সট আরেকটা অ্যামাইনো অ্যাসিড আঁকছি, সেম স্ট্রাকচার, অন্তত 3টে দিক তো সেম, এটা আলাদা, এটা আমি সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড আঁকলাম। NH3 কে আমি এভাবে লিখতেই পারি, NH3 কে আমি এভাবে লিখছি NH আর একটা NH, এভাবে লিখলাম, ঠিক আছে, N কে, নাইট্রোজেনটাকে। এবার আমার যখন বন্ড তৈরি হচ্ছে তখন এই OH আর এই দুটো হাইড্রোজেন it gets stuck. এবার আমরা কিছু অ্যামাইনো অ্যাসিডের গল্প দেখব। প্রথম অ্যামাইনো অ্যাসিডের নাম আঁকছি আমি NH2CH3OOH। এখানে এটা Hটা এখানে হচ্ছে, আরেকটা যেটা সেটাও H, অর্থাৎ আমি একটু যদি এটাকে এভাবে মুছে নিই, তাহলে ওপরেও হচ্ছে আমার H, এটাও হচ্ছে H। এই স্ট্রাকচারটা বাদ দিলে, এটা কার স্ট্রাকচার? এটা হচ্ছে গ্লাইসিনের স্ট্রাকচার, গ্লাইসিন অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা বাদ দিলে বাকি সমস্ত অ্যামাইনো অ্যাসিডের আর গ্রুপটা আলাদা আলাদা। যেমন একটু আগে আমরা ছবিতে দেখলাম যে আর গ্রুপটা যদি CH3 হয় অ্যালানিন, CH2COOH হয় অ্যাসপার্টিক অ্যাসিড, যদি আমার এই গ্রুপটা CH আর SH হয় তাহলে সেটা হবে সেরিন। তাহলে একমাত্র গ্লাইসিনের ক্ষেত্রে আমার গ্লাইসিনের ক্ষেত্রে আমার দুটো কার্বনের দুদিকে হাইড্রোজেন আছে। তাহলে আমি এই পয়েন্টটা খুব জোর গলায় বলতে পারি, অল আর লিভারোটারি except গ্লাইসিন। তোমরা লিভারোটারি ডেক্সট্রোটারি জানো যে যখন ওর মধ্যে দিয়ে লাইট পাস করে কোনো একটা 3D মলিকিউল স্ট্রাকচার, লাইটটাকে হয় লেফট সাইডে নয় রাইট সাইডে ডাইভার্ট করে। লেফট সাইডে ডাইভার্ট করলে সেটাকে বলা হয় লিভারোটারি, রাইট সাইডে ডাইভার্ট করলে সেটাকে বলা হয় ডেক্সট্রোটারি। এটা তখনই হয় যখন মলিকিউলের, কার্বন মলিকিউলের 4টে সাইডে 4টে ডিফারেন্ট স্ট্রাকচার থাকে। গ্লাইসিন বাদ দিয়ে বাকি যে 19টা অ্যামাইনো অ্যাসিড আছে তাদের সবারই চারদিকে 4 রকম মলিকিউল আছে। এক পাশে NH2, এক পাশে COOH, এক পাশে হাইড্রোজেন, আরেকটা পাশে ডিফারেন্ট। শুধুমাত্র গ্লাইসিনের ক্ষেত্রে ওই আর গ্রুপটা হচ্ছে হাইড্রোজেন, তার মানে ওই ওপরের হাইড্রোজেন আর নিচের হাইড্রোজেন ইজ সেম। দেয়ার ইজ নো সাচ 4 different molecule, there is 3 different molecule in 4 site। তাই জন্য গ্লাইসিন লিভারোটারি নয়,
বাকি 19টা মলিকিউল অল 19 অ্যামাইনো অ্যাসিড আর লিভারটারি এক্সেপ্ট গ্লাইসিন। আর সব থেকে তাহলে গ্লাইসিন হলো সব থেকে সিম্পল অ্যামাইনো অ্যাসিড। তাহলে সব থেকে সিম্পল অ্যামাইনো অ্যাসিড যখন হলো তখন নিশ্চয়ই সব থেকে কমপ্লেক্স অ্যামাইনো অ্যাসিডও আছে পৃথিবীতে। সব থেকে কমপ্লেক্স অ্যামাইনো অ্যাসিড হচ্ছে ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান হচ্ছে সব থেকে কমপ্লেক্স অ্যামাইনো অ্যাসিড। কমপ্লেক্স অ্যামাইনো অ্যাসিড। এছাড়াও অ্যামাইনো অ্যাসিডের আরও 3 রকমের ভাগ আছে। অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড, বেসিক অ্যামাইনো অ্যাসিড, আর হচ্ছে অ্যারোমেটিক, অর্থাৎ যে অ্যামাইনো অ্যাসিডের গন্ধ আছে, অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড যে নামগুলোর পিছনে অ্যাসিড আছে, একটু আগে তোমাদের এক্সাম্পলের সময় আমি বলেছিলাম অ্যাসপার্টিক অ্যাসিড। অ্যাসপার্টিক অ্যাসিড হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। এছাড়া গ্লুটামিক অ্যাসিড, এই নামগুলো আমি এই জন্য অ্যাসপার্টিক, গ্লুটামিক অ্যামাইনো অ্যাসিড, এরা সব অ্যাসিড। বেসিক অ্যামাইনো অ্যাসিড, অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড। অ্যারোমেটিক হচ্ছে ফিনাইল অ্যালানিন। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড ফিনাইল অ্যালানিন। এই এক্সাম্পলগুলো জুইটার আয়রন বক্সের ঠিক উপরে অ্যামাইনো অ্যাসিডের ওখানে লেখা আছে। এনসিইআরটিতে 3টে অ্যাসিডিক আছে, একটা বেসিকের আছে, অ্যারোমেটিকের 2টো আছে। এই এক্সাম্পলগুলো এনসিইআরটির থেকে করতে হবে। 20টা অ্যামাইনো অ্যাসিডের কে অ্যাসিডিক, কে বেসিক, কে অ্যারোমেটিক, কার কোন স্ট্রাকচার, এত কমপ্লেক্সিটির মধ্যে যাওয়ার দরকার নেই। শুধু যে 3টে বা 4টে এক্সাম্পল এনসিইআরটিতে মেনশন করা আছে, দ্যাট ইজ এনাফ ফর এনি প্রিপারেশন, ফর স্কুল প্রিপারেশন, ফর বোর্ড প্রিপারেশন, ফর নিট প্রিপারেশন, দ্যাট ইজ এনাফ। এবার আমি আসি অ্যামাইনো অ্যাসিডের একটা বিশাল সুন্দর ক্যারেক্টার আছে। অ্যামাইনো অ্যাসিড ইজ অ্যামফিফ্যাটিক, অ্যামফি কথার মানে হচ্ছে বোথ। অর্থাৎ যখন আমি NH2COOH হাইড্রোজেন আর এপাশে আর, এই অ্যামাইনো অ্যাসিডকে যখন আমি জলের মধ্যে অ্যাকোয়াস সলিউশনের মধ্যে দেব, তখন এই অ্যামাইনো অ্যাসিড একটা হাইড্রোজেন লুজ করে আর এপাশে কিছু জিনিস লুজ করে, আচ্ছা আমি এটাকে দুবারই আঁকি। COOH এটাকে যখন আমি অ্যাকোয়াস সলিউশনের মধ্যে দেব, তখন এই অ্যামাইনো অ্যাসিড সেটা এপাশ থেকে একটা হাইড্রোজেন লুজ করবে, এপাশে একটা হাইড্রোজেন অ্যাড হবে, তার ফলে একই সাথে এই আয়নের মধ্যে আমরা দেখতে পাবো এটা হবে পজিটিভ আয়ন, এটা হবে নেগেটিভ আয়ন, অর্থাৎ অ্যানায়ন এবং ক্যাটায়ন। অর্থাৎ একই সাথে একই মুহূর্তে জলের মধ্যে আমি 2 রকমের পিএইচ এর লেভেল দেখতে পাবো। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডকে আমি বলতে পারবো না এটা অলওয়েজ গিভ অ্যানায়ন অর ইট অলওয়েজ গিভ ক্যাটায়ন, আমি এটা বলতে পারবো না। ইট গিভস একই সাথে অ্যানায়ন অ্যান্ড ক্যাটায়ন, তাই জন্য এটাকে বলা হয় অ্যামফিটোরিক। আর এই ধরনের আয়নকে বলা হয় জুইটার আয়ন। এই আয়নটাকে বলা হয় জুইটার আয়ন। অ্যামাইনো অ্যাসিডের মধ্যেই এই নেচারটা আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা চলে যাব টাইপস। অ্যাকর্ডিং টু এনসিইআরটি সিলেবাস আমরা চলে যাচ্ছি টাইপস অফ প্রোটিন। প্রোটিনের টাইপস। প্রোটিনের টাইপস হচ্ছে ডিপেন্ডিং অন দেয়ার স্ট্রাকচার।
depending on structure, depending on its state. স্ট্রাকচারের মধ্যে হচ্ছে ফাইব্রাস অর্থাৎ লম্বা সুতোর মতো স্ট্রাকচার হতে পারে বা গ্লোবিউলার গোল গোল স্ট্রাকচার হতে পারে। স্টেটের মধ্যে যদি ফার্স্ট কন্ডিশনে এটা তৈরি হয় আমাদের শরীরে বা নেচারে, সেটা হচ্ছে প্রাইমারি। আর যখন সেটা প্রাইমারি স্ট্রাকচার ডাইজেস্ট হয়ে বা প্রাইমারি স্ট্রাকচার থেকে ভেঙে ব্রেকডাউন করে যখন তৈরি হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি। ফাইব্রাস প্রোটিনের এক্সাম্পল কি? ফাইব্রাস প্রোটিন হচ্ছে আমাদের শরীরে মাসেলের মধ্যে আছে কোলাজেন, ইলাস্টিন, কেরাটিন। কেরাটিন আমাদের চুলের মধ্যে আছে। তোমরা যখন কোনো ফেস ক্রিম, অ্যান্টি এজিং ক্রিমের অ্যাড হয়, দেখায় যে ক্রিমটা লাগানো মাত্র কোলাজেনগুলো টান টান হয়ে গেল, বলে কোলাজেনগুলোকে টাইটেন করে এবং স্কিনটা টান টান থাকে, ফলে এজ হয়েছে বোঝা যায় না। তার মানে কোলাজেন আমাদের মাসেলে থাকে টান টান সুতোর মতো স্ট্রাকচার, যেটা আমাদের স্কিনকে টান টান করে রাখে। সেই জন্য এটা হচ্ছে ফাইব্রাস প্রোটিন, সুতোর মতো লম্বা লম্বা ফাইব্রাস প্রোটিন। গ্লোবিউলার প্রোটিন কোথায় আমরা দেখতে পাচ্ছি? আরবিসির মধ্যে দেখতে পাচ্ছি, নাম হচ্ছে গ্লোবিন। আর কোথায় দেখতে পাচ্ছি? অ্যালবুমিন। গ্লোবিন প্রোটিন আমরা রক্তের মধ্যে দেখতে পাচ্ছি, এর সাথে আয়রন জুড়ে গেলে সেটার নাম হয়ে যাচ্ছে হিমোগ্লোবিন। তাহলে গ্লোবিন হচ্ছে গোল গোল স্ট্রাকচার প্রোটিন। প্রাইমারি আমাদের শরীরের মধ্যে আছে ফাইব্রিনোজেন। এটা আমাদের ব্লাড ক্লট করতে হেল্প করে। ফাইব্রিনোজেন এটা আমাদের ব্লাড ক্লটে হেল্প করে, হেল্পিং ব্লাড ক্লট। ফাইব্রিনোজেন এটা কিরকম? রক্তের মধ্যে সলিউবল ইন ব্লাড, এটা রক্তের মধ্যে সলিউবল অবস্থায় থাকছে। এই প্রোটিনটাই যখন আমাদের শরীরে কোনো ড্যামেজ হচ্ছে, ব্লিডিং হচ্ছে, তখন সেটা কনভার্ট হয়ে যাচ্ছে ইনসলিউবলে কনভার্ট হয়ে যাচ্ছে। সেই প্রোটিনটার নাম হচ্ছে ফাইব্রিন প্রোটিন এবং সেটা আমাদের শরীরে যে ক্লট মানে যে জমাটটা বাঁধছে সেটা আমাদের ক্লটিংয়ে হেল্প করছে। তাহলে প্রাইমারি যেটা আমার ফার্স্ট কন্ডিশনে আমার ব্লাডের মধ্যে ছিল, উইদাউট এনি চেঞ্জেস, উইদাউট এনি এফেক্ট অ্যান্ড উইদাউট হ্যাভিং এনি ওয়ার্ক, দ্যাট ইজ প্রাইমারি প্রোটিন ফাইব্রিনোজেন। কিন্তু যখনই ওটা কাজের দরকার হলো, ইট নাও কনভার্ট ইটসেলফ ইনটু ডিফারেন্ট স্ট্রাকচার, সেটা হয়ে গেল ইনসলিউবল। তার মানে নেচারটাও চেঞ্জ হয়ে গেছে, নাহলে সলিউবল প্রোটিন থেকে ইনসলিউবল হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল ইনসলিউবল, আর এই প্রোটিনটার নাম হয়ে গেল ফাইব্রিন। তাহলে এইরকম আমাদের শরীরে দু তিন রকমের প্রোটিন আছে, একটা হচ্ছে গিয়ে স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে কাজের উপর ডিপেন্ড করে। স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে হচ্ছে সরু সরু সুতোর মতো প্রোটিন, এটাকে বলা হচ্ছে ফাইব্রাস প্রোটিন। আর গ্লোবিউলার প্রোটিন, গোল গোল প্রোটিন গ্লোবিউলার প্রোটিন। আর কীরকম কন্ডিশনে থাকছে? প্রাইমারির থেকে আমরা পাচ্ছি সেকেন্ডারি। তাই গেল প্রোটিন। আচ্ছা, প্রোটিনের এবার নেক্সট হচ্ছে, এটা তো গেল আমাদের প্রোটিনের বেসিক স্ট্রাকচার। এরপর আমরা চলে যাচ্ছি কম্পাউন্ড প্রোটিন। কম্পাউন্ড প্রোটিন ভীষণ সহজ। কম্পাউন্ড প্রোটিন মানে যখন প্রোটিন অন্য কোনো মলিকিউল বা এলিমেন্টের সাথে বাইন্ড করে আছে। নামগুলো আমি একটু লিখে যাই, তোমরাই দেখো বলতে পারবে। মিউকোপ্রোটিন উইথ মিউকাস অর মিউসিলেজ উইথ মিউসিলেজ। জল জল জিনিস যেটা থাকে গাছের মধ্যে, অ্যালোভেরার জেল মিউসিলেজ, সেই জিনিসটা হচ্ছে মিউকোপ্রোটিন। তারপরে হচ্ছে নিউক্লিওপ্রোটিন। নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটিনটা পাচ্ছি, ডিএনএ আরএনএর মধ্যে যে প্রোটিনটা পাচ্ছি,
মেটালোপ্রোটিন, মেটালের সাথে যে প্রোটিনটা বাইন্ড করে আছে, অর্থাৎ এর ভীষণ ভালো এক্সাম্পল হচ্ছে কোএনজাইম। তোমরা এরপরে যখন রেসপিরেশন পড়বে, অলরেডি ক্লাস 10-এ এনজাইম অ্যাসিটাইল কোয়ে পড়েছো রেসপিরেশনে, সিবিএসসি পড়লে তো এই সাইকেলটা মানে ইকুয়েশনটা লেখা ছিল অ্যাসিটাইল কোয়ে। এটা হচ্ছে এনজাইম, কোটা হচ্ছে একটা মেটাল, তাহলে মেটালের সাথে হচ্ছে একটা প্রোটিন। ক্রোমোপ্রোটিন কালার দিচ্ছে, ক্রোমোপ্রোটিন, প্রোটিনের সাথে যখন কালার আছে কে হিমোগ্লোবিন, গ্লোবিনটা হচ্ছে প্রোটিন আর হিমটা রেড কালার দিচ্ছে, সেই জন্য আমাদের ব্লাডের কালার রেড। ফসফোপ্রোটিন যখন ফসফেট প্রোটিনের সাথে থাকছে তখন সেটা হয়ে যাচ্ছে ফসফোপ্রোটিন। এটা কোথায় থাকছে? দুধের মধ্যে থাকছে, সেই জন্য দুধ খেলে দুধের মধ্যে ফসফেট পাওয়া যায়। আর হচ্ছে গ্লুকোজের সাথে থাকছে গ্লাইকোপ্রোটিন, গ্লুকোজের সাথে থাকছে গ্লাইকোপ্রোটিন। কোথায় থাকছে? স্যালাইভাতে থাকছে। আর কোথায় থাকছে? আমাদের এ বি, এই যে ব্লাড গ্রুপগুলো, এই ব্লাড গ্রুপগুলোর কারণ হচ্ছে আমাদের আরবিসিতে এই গ্লুকোপ্রোটিনটা থাকছে। হয়ে গেল আমাদের কম্পাউন্ড প্রোটিনের গল্প। গ্লুকোপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন, মেটালোপ্রোটিন, ক্রোমোপ্রোটিন, ফসফোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। প্রোটিনের লাস্ট ফাইনাল বলে আমি এই ভিডিওটা এখানে শেষ করব। প্রোটিনের যখন অ্যামাইনো অ্যাসিড দিয়ে স্ট্রাকচার হয়, প্রথমে এটা একটা লম্বা চেনের মতো থাকে, প্রথমে এটা একটা লম্বা চেনের মতো থাকে। এরপরে এই চেনটা এরকম করে পেঁচিয়ে যায়, অথবা এরকম ভাবে স্ট্রাকচারটা তৈরি হয়। এরকম ভাবে স্ট্রাকচারটা তৈরি হয়। এরপরে এই যে দুটো স্ট্রাকচার, এই দুটো স্ট্রাকচার আরো কয়েল হয়, এই দুটো স্ট্রাকচার আরো কয়েল হয়, একটা এরকম সাথে তার সাথে আরেকটা এরকম আরো কয়েল হয়। এবার ডিফারেন্ট অর্থাৎ এরকম একটা প্রোটিন, একটা অ্যামাইনো অ্যাসিডের চেন, তার সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের চেন, তার সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার, 3-4 রকমের স্ট্রাকচার, মানে এটা এবার ডিফারেন্ট প্রোটিন। এতক্ষণ পর্যন্ত ব্লু কালারটা একই প্রোটিনের মানে একই অ্যামাইনো অ্যাসিড চেনের স্ট্রাকচারে ছিল, এবার তিনটে ডিফারেন্ট 3 or more than, আচ্ছা 3 কথাটা লিখবো না, more than 1 স্ট্রাকচার এখানেই চলে আসে, more than 1 amino acid chain are together form this structure. এই প্রথম স্ট্রাকচারটাকে বলা হয় প্রাইমারি স্ট্রাকচার, এটাকে বলা হয় আলফা হেলিক্স, হেলিক্সের মতো যেহেতু থাকে। এটাকে বলা হয় বিটা প্লেট, যেহেতু এটা প্লেটের মতো স্ট্রাকচারটা থাকে। এটা হয়ে গেল সেকেন্ডারি স্ট্রাকচার। তাহলে প্রাইমারি চেনের মতো থাকলো, সেখান থেকে আমার সেকেন্ডারি স্ট্রাকচার হলো। তারপর আলফা হেলিক্স আরও জড়িয়ে মরিয়ে বা বিটা প্লেট আরও জড়িয়ে মরিয়ে তৈরি করে টারশিয়ারি। টারশিয়ারি স্ট্রাকচার, আর টারশিয়ারি স্ট্রাকচার থেকে যেটা এবার তৈরি হয় সেটাকে বলা হয় কোয়াটারনারি স্ট্রাকচার। তাহলে এইটা হলো আমাদের
প্রোটিনের একটা অ্যামাইনো অ্যাসিড চেন তৈরি হয়ে গেলেই কিন্তু সেটা প্রোটিন হিসেবে কাজ করে না, যতক্ষণ না পর্যন্ত সেটা এই স্ট্রাকচারে এসে পৌঁছাচ্ছে। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জুড়ে একটা চেন তৈরি হলো, সেই চেনটা প্রথমে পেঁচানো হলো, সেকেন্ডারি স্ট্রাকচার আলফা হেলিক্স বা বিটা প্লেট, সেটা আরও পেঁচানো হলো টারশিয়ারি স্ট্রাকচার, সেখান থেকে এবার যখন স্ট্রাকচারটা হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার, এই কোয়াটারনারি স্ট্রাকচার হচ্ছে ফাংশনিং স্ট্রাকচার। এটা হচ্ছে ফাংশনিং স্ট্রাকচার। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, দে আর নট ফাংশনিং স্ট্রাকচার। এক্সাম্পল এখনই দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এক্সাম্পল দেওয়ার আগে একটা কথা বলি, অবশ্যই এক্সাম্পলটা তোমাদের এনসিইআরটি বায়োমলিকুল সিলেবাসে নেই, এটা শুধুমাত্র তোমাদের জেনে রাখা ভালো বলে আমি বলছি, জেনে রাখলে ভালো হয়, বা তাহলে এই স্ট্রাকচারটা বুঝতে পারবে। ধরো প্রাইমারি স্ট্রাকচারের ক্ষেত্রে আমি কি বললাম, প্রাইমারি স্ট্রাকচারটা একটা চেন, এটা হচ্ছে মোস্ট আনস্টেবল। সেকেন্ডারি স্ট্রাকচারটা ভালো, ঠিক আছে। এর এক্সাম্পল আমরা কি কি দেখতে পাই, আমাদের মাসেলের মধ্যে একটা প্রোটিন আছে মায়োসিন, তারপরে আমাদের চুলের প্রোটিন কেরাটিন হলো। আচ্ছা, টারশিয়ারি স্ট্রাকচারের সেরকম কোনো এক্সাম্পল বা যেটা আমাদের বডিতে আছে তা নয়, কারণ টারশিয়ারি হলেই না তাদের টেন্স চলে যায়, তারা কোয়াটারনারিতে কনভার্ট হয়ে যায়। কোয়াটারনারি স্ট্রাকচারের খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে, মানে এটা আমরা মাস্টার ডিগ্রি, গ্র্যাজুয়েশন, এখানেও আমরা এই জিনিসটা পড়ে এসেছি, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের যে গ্লোবিন প্রোটিনটা, এই গ্লোবিন প্রোটিনটা কোয়াটারনারি স্ট্রাকচারের জন্য একদম আদর্শ একটা এক্সাম্পল। কেন জানো, এই গ্লোবিন প্রোটিন তৈরি হয় আলফা চেন দুটো আর বিটা চেন দুটো, অর্থাৎ চারটে চেন দিয়ে এই গ্লোবিন প্রোটিনটা তৈরি। আমি যদি স্ট্রাকচার রাখি, এটা হচ্ছে আলফা চেন, আরেকটা আলফা চেন, তার সাথে হচ্ছে দুটো বিটা চেন, তার সাথে আরেকটা বিটা চেন, আর তার সাথে আরেকটা বিটা চেন। এই স্ট্রাকচারটা হচ্ছে আমার একটা গ্লোবিন, আর তার সাথে আমার অ্যাড হচ্ছে আয়রন। একটু আগে আমি বললাম আমাদের টাইপস অফ এর ক্ষেত্রে ক্রোমোপ্রোটিন, অর্থাৎ এই আয়রনটা দিচ্ছে আমাদের কালার, তাই জন্য হিমোগ্লোবিনের কালারটা হচ্ছে রেড। এইখানে তুমি এবার প্রশ্ন করতেই পারো বা তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে ম্যাম আপনি একটু আগে বললেন বিটা শিট, এখন বলছেন বিটা চেন। আমি বিটা চেনই বলছি, আমি বিটা প্লেটের কথা বলছি না। চেন হচ্ছে হেলিকাল স্ট্রাকচার, আর বিটা প্লেট যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম যে সেকেন্ডারি স্ট্রাকচার বিটা প্লেট হচ্ছে তোমার sheet like structure বিটা। এখানে দু ধরনের চেন ইউজ হচ্ছে, টু টাইপস অফ চেন ইউজ হচ্ছে। দিস আর নট টু টাইপ অফ স্ট্রাকচার, দিস আর টু টাইপস অফ চেন। একটা চেন হচ্ছে আলফা চেন নাম দেওয়া আছে, একটা চেনের নাম বিটা চেন নাম দেওয়া আছে। যদি আরেক ধরনের চেন ব্যবহার হতো তাহলে আমি সেটাকে গামা, ডেল্টা বা অন্য কোনো নাম দিতাম। আমার এখানে কিন্তু স্ট্রাকচারটা এরকম কখনোই হয়নি যে একটা চেন আর একটা শিট, এরকম স্ট্রাকচার কিন্তু নয় গ্লোবিনের ক্ষেত্রে। তাহলে আমি বলতাম আলফা চেন আর বিটা প্লেট। বিটা প্লেট হচ্ছে আমার শিট লাইক, মানে এরকম চ্যাপ্টা পাতের মতো জিনিস, সেটা দিয়ে স্ট্রাকচারটা তৈরি হবে। কিন্তু এখানে আমার
গ্লোবিন প্রোটিনটা কিন্তু তৈরি হচ্ছে দুটো ডিফারেন্ট চেন দিয়ে। তাই জন্য একটা চেনকে আমি যদি ছবিটাকে মানে কনসিডার করি, একটা হোয়াইট কালারের চেন, একটা ব্লু কালারের চেন। হোয়াইট কালারের চেনটাকে আমি বললাম আলফা চেন, দুটো আছে। ব্লু কালারের চেন দুটো আছে, আমি বললাম বিটা চেন। আমি কিন্তু একবারও বলছি না যে আমার গ্লোবিন প্রোটিনটা একটা চেন দিয়ে তৈরি হয়েছে, আরেকটা কোনো মানে চ্যাপ্টা কোনো জিনিস দিয়ে তৈরি হয়েছে। তাহলে আমি বলতাম চেন আর প্লেট না, দুটোই আমার চেন। তাহলে কোয়াটারনারি স্ট্রাকচারের আমার সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে হিমোগ্লোবিন। এখানে দুটো ডিফারেন্ট টাইপের চেন, তারা একজন আরেকজনের সাথে মিশে তৈরি করছে কোয়াটারনারি স্ট্রাকচার। তাহলে একটা প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের চেন হলেই সেটা প্রোটিন হয়ে যায় না, সেটাকে ফাংশনাল হতে গেলে তাকে কোয়াটারনারি স্ট্রাকচারে আসতে হয়। তাহলে প্রথমে হয় প্রাইমারি স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা হয় প্যাঁচানো হবে হেলিকাল, সেটা হলে আলফা হেলিক্স বলবো। আর নইলে চ্যাপ্টা চ্যাপ্টা প্লেট লাইক হবে, সেটাকে আমি বিটা প্লেট বলবো। এই দুটোকেই আমি বলবো যে আমার সেকেন্ডারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচার থেকে আমার আসবে টারশিয়ারি স্ট্রাকচার। টারশিয়ারি স্ট্রাকচার অনেক রকমের টারশিয়ারি স্ট্রাকচার, মোর দ্যান ওয়ান আলফা মোর দ্যান ওয়ান অ্যামাইনো অ্যাসিড চেন। এই একটা চেন, তার থেকে হেলিক্স হলো, টারশিয়ারি হলো, এলো ইয়েলো কালারের একটা চেন, এলো হোয়াইট কালারের একটা চেন, এলো মোর দ্যান ওয়ান চেন অর চেন অ্যান্ড প্লেট অর অল আর প্লেট, যাই হোক ডিফারেন্ট ডিফারেন্ট যখন একসাথে মিশে যাচ্ছে, মিশে স্ট্রাকচারটা তৈরি করছে, তখন সেটাকে বলা হচ্ছে কোয়াটারনারি স্ট্রাকচার। আর এই কোয়াটারনারি স্ট্রাকচারটাই আমাদের শরীরে কাজ করে, তার আগেরটাও করে না, তার পরেরটাও করে না। আর প্রাইমারি স্ট্রাকচার তো ভীষণই আনস্টেবল, লিখেই দিলাম প্রাইমারি স্ট্রাকচার ভীষণ আনস্টেবল, সুতরাং সেটার কাজ করার কোনো গল্পই নেই। এই হয়ে গেল আমাদের প্রোটিন। তাহলে আজকে আমরা লিপিড আর প্রোটিন এই ভিডিওতে কমপ্লিট করে দিলাম।